হ্যালো স্টুডেন্টস, আজকে নিউটনস লজ অফ মোশনের তৃতীয় এপিসোড। আমরা আজকে নিউটনস গতিসূত্রের তৃতীয় সূত্রের কতগুলো প্রয়োগ বা অ্যাপ্লিকেশন আলোচনা করব। We shall discuss some applications of Newton's third law. আমরা দুটো ফিগার এখানে এঁকে রেখেছি, একটু লক্ষ্য করো। প্রথমটাই বলা হয়েছে স্প্রিং ব্যালেন্স। তোমরা সকলেই জানো যে স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা কোনো বস্তুর ওজন পরিমাপ করি। বর্তমান দিনে দেখা যায় যে এই স্প্রিং ব্যালেন্সকে কাজে লাগিয়ে আমরা ভরও পরিমাপ করছি। তাহলে সেই স্প্রিং ব্যালেন্সের ভর পরিমাপ করার যে কার্যনীতি সেটা কেমন, এবং এটাকে কাজে লাগিয়ে বা এই নীতিকে কাজে লাগিয়েই আমরা যখন লিফট এর মাধ্যমে যাতায়াত করি, লিফটের মধ্যে কতজন মানুষ আছে, তাদের মোট ভর কত, সেটাও লিফটের মধ্যে থাকা যন্ত্র দেখাতে পারে। মোটামুটি তাদের কার্যনীতি প্রায় একই ধরনের। তো দেখো, এটা একটা স্প্রিং দেখতে পাচ্ছ। স্প্রিংয়ের ওপরে কোনো বস্তুকে রাখার জন্য একটা প্যান তৈরি করা হয়েছে। আমি যদি এখানে এম ভরের কোনো বস্তুকে রাখি, তাহলে পৃথিবী তাকে নিচের দিকে টানবে, যাকে আমরা বলবো ওই বস্তুর ওজন, যেটা হচ্ছে mg। সাথে সাথে স্প্রিংয়ের উপর সেই ওজনটা কাজ করার সাথে সাথে দেখো ভালো করে, তার উপর একটা প্রতিক্রিয়া বল তৈরি হবে, প্যানের উপর প্রতিক্রিয়া বল তৈরি হবে। সেই প্রতিক্রিয়া বলের মান হচ্ছে n। এই প্রতিক্রিয়া বলের মান যেটা হবে সেটাই এইখানে এই মেশিনটা শো করবে, যেটাকে আমরা বলবো এই বস্তুর ভর। দেখো, তাহলে সুতরাং আমরা বলতে পারি প্রতিক্রিয়া বল n, তাহলে n ইকুয়াল টু mg, এর একক হচ্ছে নিউটন। তাহলে সাধারণত মেশিনগুলো যে রিডিং দেখায় সেটা কিন্তু নিউটন এককে নয়। কেমন এককে? কিলোগ্রাম ফোর্স এককে। অর্থাৎ যদি এটাকে আমরা জি দ্বারা ভাগ করি, তাহলে হবে m কিলোগ্রাম ফোর্স। তাহলে এই ওজনটা যেটা mg, সেটাই যন্ত্র দেখাবে m কিলোগ্রাম ফোর্স, বা অনেকে বলে m কিলোগ্রাম ওয়েট। তাহলে এই হলো এর সহজ কার্যনীতি। এখানে কোনো রকম কোনো অসুবিধা থাকার কথা নয়, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। এইবার দেখো, দ্বিতীয় প্রশ্নে আসি। আমাদের দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে এটা ঘোড়ার গাড়ি চলে কিভাবে। তার কারণ, ঘোড়া যখন গাড়িটাকে টানবে তখন গাড়িও ঘোড়াকে টানবে পিছন দিকে। তাহলে আমার প্রশ্ন যে ঘোড়ার গাড়ি সামনের দিকে এগোয় কিভাবে। তো প্রথমে দেখা যাক যে এই ঘোড়া যখন গাড়িকে টানে তখন গাড়িও ঘোড়াকে টানবে। এই অবস্থায় এই পুরো সিস্টেমটার উপর, এই পুরো ব্যবস্থাটার উপর কোথায় কোথায় কি কি বল কার্যকরী আছে আমরা লাল পেন দিয়ে দেখাবার চেষ্টা করি। দেখো, যখন ঘোড়া টানছে তখন এই যে বাঁধা আছে, দড়ি দিয়ে বাঁধা আছে, বা দুদিকে দুটো কাঠের রড দিয়ে বাঁধা থাকে। তাহলে দেখো, যখন টানছে তখন এরপরে এইদিকে একটা টান কাজ করছে। সাথে সাথে দেখো, যেহেতু উল্টো দিকেও, এই যে, তাহলে ঘোড়া যখন গাড়িকে টানে তখন গাড়িও ঘোড়াকে টানছে। একই দেখো টেনশন, যেটাকে আমরা টেনশনাল ফোর্স বলেছিলাম এর আগের এপিসোডে। তাহলে এদের জন্য কিন্তু ঘোড়া বা গাড়ি কেউই এগোতে পারছে না।
তার এগোচ্ছে কিভাবে? এখানে ঘোড়া গাড়িকে টানার জন্য কি করে, তার পেছনের পা দিয়ে মাটির ওপর একটা বল প্রয়োগ করে, তির্যকভাবে একটা বল প্রয়োগ করে, এই তির্যকভাবে একটা বল প্রয়োগ করে। মাটিও কি করে, একটা প্রতিক্রিয়া বল, এই প্রতিক্রিয়া বল প্রয়োগ করে থাকে। এই প্রতিক্রিয়া বলকে আমরা দুটো উপাংশে ভেঙে ফেলতে পারি, একটা অনুভূমিক উপাংশ এবং আরেকটা হচ্ছে উলম্ব উপাংশ। দেখো, এটা অনুভূমিক উপাংশ, এটা হচ্ছে উলম্ব উপাংশ। ঠিক আছে। ঘোড়ার যে ওজন সেটা নিশ্চয়ই নিচের দিকে কাজ করছে। দেখ, ঠিক আছে। ঠিক একই রকম ভাবে গাড়িটার উপর কি কি বল কাজ করছে দেখা যাক। গাড়ির সমস্ত ওজন মনে করো এম সি ইন্টু জি, এবং অবশ্যই দেখো এর ওপর উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বলও কার্যকরী আছে। ঠিক আছে। আর আমি যদি ধরে নিই যে রাস্তা দিয়ে গাড়িটা চলছে, গাড়ির চাকার সঙ্গে এদের একটা ঘর্ষণ বল কার্যকরী আছে। এটা ঘর্ষণ, একটাই বল ধরা যাক, ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স। এটা ঘর্ষণ বল কার্যকরী আছে। ঠিক আছে। তাহলে আমরা দেখেছি যে পুরো সিস্টেমটার উপর কোথায় কোথায় কি কি বল কাজ করছে তা আমরা দেখাতে পেরেছি। এখন এইরকম জাতীয় প্রবলেমগুলোকে আমরা বলি কানেক্টেড সিস্টেম, প্রবলেমস অফ কানেক্টেড সিস্টেম। তো এই প্রবলেমগুলোকে সলভ করতে গেলে আমাদের ফ্রি বডি ডায়াগ্রাম অর্থাৎ প্রত্যেকটিকে, এই সিস্টেমের যতগুলো পার্টিকেল আছে, যতগুলো বডি আছে, প্রত্যেকটাকে নিয়ে আলাদা আলাদা করে তোমাকে ফিগার তৈরি করতে হবে পৃথকভাবে। সেই জন্যই আমরা বলি এটাকে ফ্রি বডি ডায়াগ্রাম। যেটা আমরা বললাম সেটা হচ্ছে, দেখো, ফ্রি বডি ডায়াগ্রাম। ঠিক আছে। দেখো, তাহলে প্রথমে আমরা শুধু ঘোড়ার ফ্রি বডি ডায়াগ্রাম একে দেখাই। দেখো, তাহলে ঘোড়ার, যদি আমরা এটাকেই ঘোড়া বলে মনে করি, হর্স, তাহলে এর ওপর ফ্রন্ট ডিরেকশনে রয়েছে আর এইচ, দেখো উল্টো দিকে রয়েছে টেনশন টান, দেখো এদিকে রয়েছে ঘোড়ার ওজন, আর দেখো হ্যাঁ ওপরের দিকে রয়েছে আর প্লাস এই। দেখুন, তাহলে এই সমস্ত বলগুলোর প্রভাবে ঘোড়াটা সামনের দিকে এ ত্বরণ নিয়ে ছুটছে, অর্থাৎ আমরা মনে করে নিতে পারি যে পুরো সিস্টেমটা এইদিকে ছুটছে এ ত্বরণ সহকারে। দেখো, ঠিক আছে। তাহলে নিশ্চয়ই যেহেতু অনুভূমিক রাস্তায় ছুটছে, তাহলে আমরা বলতে পারি আর এইচ greater than t, therefore RH minus t will be equal to mass of horse into acceleration. This is equation number 1. দেখো, ঠিক আছে। এরকম ফ্রি বডি ডায়াগ্রাম করে আমরা একটা ইকুয়েশন তৈরি করতে পারি। ঠিক একই রকম ভাবে যদি আমরা আরো একটা ইকুয়েশন তৈরি করি, আরো একটা ফ্রি বডি ডায়াগ্রাম দেখি। ধরা যাক এটা আমাদের গাড়ি। দেখো, গাড়ির উপর কি কি ফোর্স সামনের দিকে রয়েছে টেনশন, পেছন দিকে রয়েছে একটা ঘর্ষণজনিত বল। না থাকলে, যদি ঘর্ষণ বলা হয় যে রাস্তাটা স্মুথ, তাহলে ঘর্ষণ বল থাকবে না। দেখো
নিচের দিকে আছে ওজন এবং উপরের দিকে আছে নর্মাল রিঅ্যাকশনাল ফোর্স, প্রতিক্রিয়া বল। তাহলে এক্ষেত্রেও দেখো এই বলগুলোর প্রভাবে গাড়িটা অনুভূমিক দিকে ছুটছে, অনুভূমিক পথে এই সমাতরণে ছুটছে। একই ত্বরণ, কেন পুরো সিস্টেমটা একটা ত্বরণে ছুটবে, ফলে এটাও এই ত্বরণে ছুটছে। ঠিক আছে, তাহলে নিশ্চয়ই আমরা এখানে বলতে পারি টি গ্রেটার দেন এফ। তাহলে অতএব টি মাইনাস এফ will be equal to mass of the car into A. This is equation number 2. তাহলে আমরা এই দুটো ইকুয়েশনকে সলভ করে দেখো, যদি এই দুটো ইকুয়েশনকে তুমি সলভ করতে পারো, দেখো যদি তুমি এই দুটো ইকুয়েশনকে সলভ করো, তাহলে from 1 and 2 দেখো 1 নম্বর 2 নম্বর থেকে জাস্ট সিম্পলি যোগ করে দাও, আর এইচ মাইনাস এফ উইল বি ইকুয়াল টু এম এইচ প্লাস এম সি ইন্টু এ। তাহলে হেন্স এ উইল বি ইকুয়াল টু ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে যখন অনুভূমিক উপাংশ ফ্রিকশনাল ফোর্সের থেকে বেশি হবে, তখন ঘোড়া এবং গাড়ি ত্বরণ সহকারে ছুটতে পারবে। দেখো, এবং যদি তুমি এর মানটা জেনে যাও, তুমি এর যে কোনো জায়গায় এর মান পুট করে দাও, টি পেয়ে যাবে। তাহলে হেন্স উই অলসো ক্যালকুলেট টি। তাহলে ফ্রম ইকুয়েশন 1 আমরা 1 নম্বর ইকুয়েশন থেকে পেতে পারি T will be equal to RH minus MH into A। আমি এর মানটা পুট করে দেবো এখানে, তো নিশ্চয়ই তুমি টি এর মানটা বার করে নিতে পারবে। দেখো, এইভাবে কানেক্টেড সিস্টেমের যখন অনেকগুলো সংস্থা কোনো দড়ি দ্বারা বাঁধা থাকবে, এইভাবে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করে আমরা প্রবলেমগুলো সলভ করতে পারবো। একটা ঘর্ষণবিহীন তল, এর উপর এরকম দুটো ব্লক আছে, দুটো ব্লক M1 এবং গায়ে গায়ে ঠেকানো আছে M2। দেখো, এই প্রথম ব্লকটার ওপর একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো এফ, নির্দিষ্ট অ্যাঙ্গেল করে থিটা অনুভূমিকের সঙ্গে থিটা অ্যাঙ্গেল করে একটা ফোর্স অ্যাপ্লাই করা হলো। আমাকে প্রশ্ন করেছে যে তাহলে এই সিস্টেমটার ত্বরণ কত হবে, এটা কত ত্বরণে চলবে, আর দ্বিতীয় ব্লকটা এই প্রথম ব্লকের উপর কত ফোর্স অ্যাপ্লাই করবে। What force should be applied on the first block by the second? ঠিক আছে, তা আমরা এখানেও সেই ফ্রি বডি ডায়াগ্রাম করার চেষ্টা করব। আমরা একটু দেখে নিই যে কোথায় কোথায়। প্রথমত এখানে কোনো ঘর্ষণ বল নেই, নো ফ্রিকশন, নো ফ্রিকশন। ঠিক, দেখো তাহলে এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি তির্যকভাবে অবলিকভাবে, তাহলে এর দুটো কম্পোনেন্ট তৈরি হবে। এদিকে হবে এফ কস থিটা, এদিকে হবে এফ সাইন থিটা। দেখো তাহলে এফ সাইন থিটা কি করবে না, এই ব্লকটার উপর দেখো এইটার উপর এই যে M1G এই ওজনটাকে বাড়িয়ে দেবে। দেখো, আর সাথে সাথে অবশ্যই N1 ঠিক একই রকমভাবে এটাও থাকবে M2G এবং
n2। এছাড়া দেখো যখন এফ কস থিটা এটাকে পুশ করবে, ঠেলবে, তখন দেখো এইখানে এদিকে একটা বল কাজ করবে আর কে, ঠিক আছে। তাহলে এটাও সাথে সাথে দেখো একটা রিয়াকশনাল ফোর্স দেবে, দিস ইজ অলসো আর কে। তো আমরা বলগুলো দেখাতে পেরেছি। হ্যাঁ, কোনো ঘর্ষণ বল নেই বলে আমরা কোনো ফ্রিকশনাল ফোর্স দেখাইনি, ঠিক আছে। তাহলে দেখা যাক এবারে ফ্রি বডি ডায়াগ্রাম। প্রথমটার ফ্রি বডি ডায়াগ্রাম করি। ফ্রি বডি ডায়াগ্রাম বাই ফ্রি বডি ডায়াগ্রাম। ফার্স্ট প্রথমটা দেখো, হ্যাঁ ছোট্ট করে আঁকলেই চলবে। এই যে দেখো নিচের দিকে আছে m1g প্লাস এফ সাইন থিটা, ওপরের দিকে আছে n1 দেখো, আর অ্যালং দিস ডিরেকশন আছে এই অনুভূমিকভাবে আছে এফ কস থিটা, আর এটার উপর দেখো উল্টো দিকে এই দিকে একটা ফোর্স আছে, এটা হচ্ছে আর। দেখো তাহলে এই এতগুলো ফোর্সের প্রভাবে এইটা এই দিকে এ ত্বরণ সহকারে চলছে। তাহলে আমি নিশ্চয়ই ইকুয়েশন লিখতে পারি। প্রথমত n1 ইকুয়াল টু দিস, এটা ইকুয়াল, ফলে তারা ক্যান্সেল করছে, ফলে এটা লেখার দরকার নেই, আমি লিখলাম না। তাহলে হেন্স এফ এফ cos theta মাইনাস আর ইকুয়াল টু m1, সরি এখানে m1 ইন্টু জি, m1 ইন্টু এ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ঠিক আছে। এইবার দেখো এই যে এইটা আর অ্যালং দিস এইদিকে কাজ করছে এফ cos theta। এরকমভাবে আমি আরও একটা, এটা m2, এটা m1, এইদিকে কাজ করছে m2g, ওপর দিকে আছে n2। দেখো এর উপর জাস্ট একটা মাত্র ফোর্স আছে আর, দেখো অ্যালং দিস ডিরেকশন আর আছে, আর কোনো ফোর্স নেই। ভালো করে লক্ষ্য করে দেখো এর উপর আর কোনো ফোর্স নেই। ঠিক আছে। তাহলে আমি এখানে বলতে পারবো যে এই আর ফোর্সের প্রভাবে এই আর বলের জন্য এটাও এ ত্বরণ সহকারে সামনের দিকে মুভ করছে। তাহলে এখানে কি লিখবো, হেন্স আর ইকুয়াল টু m2 ইন্টু এ। দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তুমি এদেরকে সলভ করো, দেখো সিম্পলি যোগ করে দাও, আর কেটে যাবে, তারপর এ। হেন্স ফ্রম 1 and 2 আমরা এ ইকুয়াল টু পাবো এফ cos theta ডিভাইড বাই m1 প্লাস m2। ঠিক আছে। এবং দেখো এই যে এই সেকেন্ডটা প্রথমে কত ফোর্স অ্যাপ্লাই করছে আর, তাহলে আমরা আর বার করতে পারবো ইকুয়েশন 2 থেকেই, বা এখানে যে কোনো একটা থেকে আর বার করতে পারবো। ফ্রম 2 আর ইকুয়াল টু m2 ইন্টু এ, দ্যাট ইজ m2 ইন্টু এফ cos theta বাই m1 প্লাস m2। ঠিক আছে। অবশ্যই ইউনিট দিলে ভালো হয়, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা হবে নিউটন। দড়ি তার লেন্থ হচ্ছে ইউনিফর্ম দড়ি, অবশ্যই সুষম দড়ি, তার লেন্থ হচ্ছে 5 মিটার, তার ভর হচ্ছে 10 কেজি। বলছে এটাকে একদিক থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। আমার প্রশ্ন হয়েছে যে ঝুলন্ত প্রান্ত থেকে 2 মিটার নিচে, 2 মিটার নিচে এইরকম জায়গায় কি পরিমাণ বল কাজ করছে। 2 মিটার নিচে, হ্যাঁ যদি এটাকে আমরা L1 ধরি, 2 মিটার নিচে এইখানে কি পরিমাণ বল কাজ করছে।
দেখো তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই প্রবলেমটাকে এই L1 এর রেসপেক্টে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি, অর্থাৎ দড়িটাকে দুটো ভাগে ভাগ করে ফেলতে পারি। তাহলে এরকম হয়ে যাবে দেখতে। এটা হলো 2 মিটার, যদি আমরা ধরে নিই একটু, এই দেখো এটা হলো L1। তাহলে এটার আমরা সকলে জানি যে কোনো দড়ির সমস্ত ওজন ঠিক তার মধ্যবিন্দু থেকে কাজ করে। এই যাকে আমরা সেন্টার অফ মাস বলি। মনে করি এ প্রান্ত, এটা বি প্রান্ত, সি বিন্দু দিয়ে কাজ করবে। এই এটা হবে টোটাল 10 ইন্টু জি। দেখো ঠিক আছে। তাহলে এখন এটার যে ওজন, এটা কাজ করবে এই মধ্যবিন্দু দিয়ে। তাহলে যদি এটা ডব্লিউ হয় তাহলে ঠিক এর বিপরীত দিকে কাজ করবে টি, এবং একই রকম এখানেও কাজ করবে টি। কি স্যার? ঠিক আছে। দেখো তাহলে আমরা প্রথমে বার করি যে একক দৈর্ঘ্যে ভর, একক দৈর্ঘ্যে ভর, যেটাকে আমরা সাধারণত ল্যামডা দিয়ে লিখি। তাহলে হেন্স ল্যামডা ইকুয়াল টু 10/5, দ্যাট ইজ 2 কেজি পার মিটার। ঠিক আছে। দেখো তাহলে যদি আমরা এটাকে এ বিন্দু, এটা বি বিন্দু, যদি এই বিন্দুটাকে আমরা ডি বলি, দেখো তাহলে ডি বিন্দুতে টান টি হচ্ছে টেনশন হচ্ছে অ্যাট ডি পয়েন্ট। যদি আমরা এটাকে টি বলি তাহলে হেন্স টি উইল বি ইকুয়াল টু এই W2। দেখো যা ওজন হবে তার বিপরীত দিকে টেনশন তৈরি হবে। ঠিক আছে। তো এটাকে আমরা লিখতে পারি এভাবে, হেন্স ল্যামডা ইন্টু 10 মাইনাস L1 ইন্টু জি নিউটন। ঠিক আছে। দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 10 মাইনাস 2 ইন্টু জি। সরি, এটা 5 আছে, সরি এটা আছে 5। ঠিক আছে, এত নিউটন। হেন্স দিস উইল বি ইকুয়াল টু 6G নিউটন। ঠিক আছে। যদি বলা হতো যে এ বিন্দুতে হচ্ছে টেনশন কত, টেনশন হেন্স টেনশন অ্যাট এ পয়েন্ট যদি বলতাম, তাহলে টি ড্যাশ ইকুয়াল টু ল্যামডা ইন্টু 5 মাইনাস 0 ইন্টু জি, দ্যাট ইজ 10G নিউটন। দেখো দেখো এর একটা পুলি, ওপর দিয়ে একটা মাসলেস স্ট্রিং আছে, সেটা একটা বড় ব্লকের উপর বাঁধা আছে। ব্লকটা একটা ফ্রিকশনলেস, এখানে স্মুথ এই স্মুথ সারফেসের উপর বসানো আছে। ঠিক আছে। দেখো আমাকে প্রশ্ন করেছে যদি এই স্মল এম মাসটা দেখো এ ত্বরণ সহকারে নামতে থাকে, তাহলে স্বাভাবিক এটা নামলে কি হবে, এটা এগোবে। তাহলে এইটা কত ত্বরণে এগোবে, দেখো এটা কত ত্বরণে এগোবে। ঠিক আছে। দেখো খুব ইম্পর্টেন্ট প্রবলেম, ভালো প্রবলেম। তো আমরা প্রথমে একটা দেখি যে যদি এটা নামে
দেখো এটা নির্দিষ্ট সময়ে যদি যে দূরত্ব নামবে, ঠিক আছে, তাহলে আমার প্রশ্ন, তাহলে এইটা কত দূর এগোবে? দেখো কেন না, এই দড়িটার দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকবে। দেখো দড়িটার দৈর্ঘ্য কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আমরা কাজ করি, এখান থেকে পারপেন্ডিকুলার টানি, এই ঠিক আছে। তাহলে যদি এটা এক্স নেমে আসে, ঠিক আছে, তাহলে নিশ্চয়ই এই দৈর্ঘ্যটা ওইদিকে এক্স উঠে যাবে। তাহলে যেখানে পারপেন্ডিকুলার টানি, দেখো ডিগ্রি, ঠিক আছে। দেখো ঠিক আছে, তাহলে আমরা ছবিটা মোটামুটি আঁকতে পেরেছি। দেখো তাহলে এবার আমরা বলতে পারি, দেখো যদি ইফ, হ্যাঁ, যদি এম এক্স দূরত্ব নামে, দেখো যদি এম দূরত্ব নামে, তবে দেখো তাহলে এটা এক্স, এই দড়িটা উপরের দিকে উঠে যাবে এক্স, ফলে যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয়, দেখো তাহলে ক্যাপিটাল এম এর সমান হবে এক্স কস থিটা। হেন্স দেখো ঠিক আছে, তবে ক্যাপিটাল এম এর সরণ হবে, যদি আমাকে x1 বলি, ইকুয়াল টু এক্স বাই কস থিটা। দেখো ঠিক আছে, x1 ইকুয়াল টু হবে এক্স বাই কস থিটা। তোমরা করে দেখো x1 কস থিটা, হ্যাঁ x1 cos থিটা ইকুয়াল টু এক্স। দেখো ঠিক আছে, এ খুব কমন জিনিস। তাহলে হেন্স এটাকে ডিফারেন্সিয়েট করে আমরা কি পাবো? অতএব v1 ইকুয়াল টু টাইমের রেসপেক্টে v বাই cos থিটা অ্যান্ড a1 ইকুয়াল টু a বাই cos থিটা। তাহলে আমরা জানলাম যদি এটা a তয় নামে, তাহলে এটা এদিকে এগোবে a1 cos থিটা। ঠিক আছে, এটা তো ঠিক হলো, কিন্তু আমাকে এম এবং ক্যাপিটাল এম এর রেসপেক্টে বার করতে হবে। তাহলে আমরা একটা কাজ করি, আবার দেখি। দেখো এদিকে কাজ করছে, দেখো এম জি, এই যে স্বাভাবিকভাবে এদিকে কাজ করছে টেনশন, এটাও টেনশন টি। ঠিক, তাহলে আমরা দুটো ইকুয়েশন লিখতে পারি উইথ দ্য হেল্প অফ ফ্রি বডি ডায়াগ্রাম। এম জি মাইনাস টি ইকুয়াল টু এম ইন্টু এ। ঠিক আছে, আমরা যদি a1 বার করবো, তাহলে এ করে a1 cos থিটা, দ্যাট ইজ m ইন্টু a1 cos থিটা। ঠিক আছে, বলো কোনো প্রবলেম থাকলে বলতে পারো। আবার দেখো এদিকে টি, তাহলে দিস কম্পোনেন্ট টি cos থিটা, এগেন টি cos থিটা ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু a1। ঠিক আছে, দেখুন হ্যাঁ, হেন্স টি ইকুয়াল টু এম a1 বাই cos থিটা। ঠিক আছে, তাহলে তুমি এই টিটার ভ্যালুটা পুট করে দাও, পুট করে তুমি a1 পেয়ে যাবে। দেয়ারফর a1 ইকুয়াল টু, এখানে টি এর ভ্যালু পুট করে দাও, তুমি a1 ইকুয়াল টু পেয়ে যাবে mg
হ্যাঁ mg cos থিটা ডিভাইড বাই হ্যাঁ ক্যাপিটাল M প্লাস M cos স্কয়ার থিটা। দেখুন ঠিক আছে।